so much. You may খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা কি মনরো ডক্ট্রিনকে চেনেন? 1883 সালে আমেরিকা ইউরোপকে বলেছিল আমেরিকায় হাত দিবেন না, কিন্তু 2025 সালে ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড কিনবো, পানামা ক্যানেল নিয়ে নিব। আর চীন তারা দেখে দেখে শিখছে কিভাবে তাইওয়ান, তিব্বত, দক্ষিণ চীন সাগর নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমি আজকে কথা বলবো আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে মজার প্যারাডক্স নিয়ে। একদিকে আমেরিকা চীনকে বলছে তুমি তাইওয়ান ছুঁতে পারবে না, অন্যদিকে ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড আমার চাই, পানামা ক্যানেল আমার চাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চয়ই ভাবছেন ওয়াও এত সহজ। আর ওইদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন নিয়েও বলবে আমি তো এটাই চাচ্ছিলাম। চলুন দেখি কি হচ্ছে আসলে। আমাদের প্রথমে জানতে হবে মনরো ডক্ট্রিন কেন ফিরে আসলো। চলুন শুনে আসি। 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো একটা জিনিস ঘোষণা করলেন। আমি জিনিস কেন বলছি এটা পরে বলবো, যা পুরো বিশ্ব রাজনীতি বদলে দিল। সেই সময় ইউরোপের শক্তিগুলো স্পেন, ফ্রান্স, ব্রিটেন সবাই আমেরিকা মহাদেশে কলোনি বানাচ্ছিল। মনরো সে সময় বললেন যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, পশ্চিম গোলার্ধ এখন আমাদের, তোমরা ইউরোপে থাকো, আমরা আমেরিকায় থাকবো। এটাকে বলা হলো মনরো ডক্ট্রিন। মূল কথা ছিল তিনটা। নাম্বার 1, ইউরোপীয়রা আমেরিকায় নতুন কলোনি বানাতে পারবে না। নাম্বার 2, আমেরিকা ইউরোপের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, নাক গলাবে না। নাম্বার 3, কেউ হাত দিলে আমেরিকা যুদ্ধ করবে, মানে আমেরিকা কেউ যদি হাত দেয় তাহলে তারা যুদ্ধ করবে। শোনাচ্ছে যুক্তিসঙ্গত, তাই না? নিজের এলাকা নিজে সামলাবো, কিন্তু আসল মজা শুরু হয় পরে। মনরো ডক্ট্রিন, ট্রাম্পের নতুন খেলা কিভাবে শুরু হলো জানা দরকার। এখন আসি 2025-26 সালে। এখন পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে কি কি করেছেন একটু দেখুন। নাম্বার 1, গ্রিনল্যান্ড কিনতে চায়। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, 56,000 মানুষ সেখানে বসবাস করেন, এটা আমরা সবাই জানি। আর ট্রাম্প বলেছেন জাতীয় নিরাপত্তার জন্য কি গ্রিনল্যান্ড তাদের দরকার। আর এদিকে ডেনমার্ক বলছে বিক্রি নেই। ট্রাম্প বলছেন সামরিক শক্তি ব্যবহার বাদ দিচ্ছি না। মানে কি, একটা স্বাধীন দেশের ভূখণ্ড জোর করে নিতে চান তিনি। নাম্বার 2, পানামা ক্যানেল ফেরত চায়। 1977 সালে চুক্তি হয়েছিল পানামা ক্যানেল ফেরত দেওয়া হবে। 1999 সালে ফেরত দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন চীন নিয়ন্ত্রণ করছে, আমরা ফেরত নেব। আর পানামা কি বলছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে তামাশা নয়, মানে তাদের যে সার্বভৌমত্ব এটা নিয়ে যে কেউ যেন কোনো তামাশা না করে। নাম্বার 3, কানাডাকে 51তম রাজ্য বানানোর কথা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে, মানে সে সময় আগের বার জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিল সে সময় বলেছিলেন কানাডা আমেরিকার রাজ্য হয়ে যাক। এটাকে আমি বলছি মনরো ডক্ট্রিন। কেন? ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সম্প্রসারণবাদ। দক্ষিণ আফ্রিকার উপকূলে যুদ্ধ জাহাজের সারি, চীনের পতাকাবাহী জাহাজ, রাশিয়ার নৌবাহিনী আর ইরানের জাহাজ একসাথে। না, এটা কোনো মুভির দৃশ্য না বন্ধুরা, এটা বাস্তব। আর এই বাস্তবতা পশ্চিমা বিশ্বকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া, ইরান নৌমহড়ায় ভূ রাজনৈতিক দাবা খেলা শুরু। প্রথমে একটু পেছনের দিকে ফিরে যাওয়া যাক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এটা আমরা এতদিনে সবাই পরিষ্কার হয়ে গেছি। একদিকে আমেরিকা আর তার ন্যাটো বন্ধুরা, অন্যদিকে রাশিয়া এবং তার বাকি বন্ধুরা। কারা কারা আছে আপনারা সবাই জানেন, চীন আছে, ভারত আছে, তারপরে ব্রাজিল আছে ওইদিকে, আর ইরান আছে। কিন্তু মজার ব্যাপার হলো দক্ষিণ আফ্রিকা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞায় এখন পর্যন্ত যোগ দেয়নি। শুধু তাই নয়, তারা নিজেদের সমুদ্রে এক যৌথ নৌমহড়ার আয়োজন করেছে। এখন প্রশ্ন হলো কেন? এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে মোসা 2 বা মোসি 2 নামের এই নৌমহড়াটার আসল কাহিনী কি, মানে আসলে কি এটা, সেটাই। মোসা 2 নৌমহড়াটা কি?
মোসা মানে হলো মেরিটাইম অপারেশনাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট, মানে সহজ বাংলায় যদি আপনাদেরকে আমি বলি সামুদ্রিক নিরাপত্তা মূল্যায়ন। এই মহড়ার মূল বৈশিষ্ট্যগুলো দেখুন। কারা এখানে অংশ নিচ্ছে? চীন, তাদের আধুনিক যুদ্ধজাহাজ সহ। রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে তারা এটা যোগ দিয়েছে। ইরান তাদের নৌবাহিনীর প্রতিনিধিত্ব করছে। আর দক্ষিণ আফ্রিকা আয়োজক দেশ। কি করা হচ্ছে? যৌথ সামুদ্রিক টহল অনুশীলন, জলদস্যু দমনের কৌশল প্রশিক্ষণ, সমুদ্রপথ সুরক্ষার কৌশল, যৌথ যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা। দেখে মনে হতে পারে না এগুলো সব তো স্বাভাবিক সামরিক মহড়া, তাই না? কিন্তু না, টাইমিংটা সব কিছু বলে দিচ্ছে, মানে কোন সময়টা হচ্ছে। কেন এটা বিতর্কিত, মানে পশ্চিমারা কেন এটাকে বিতর্কিত বলছে? এই মহড়া বিতর্কিত হওয়ার পেছনে কয়েকটা বড় কারণ আছে। নাম্বার 1, টাইমিং। ইউক্রেন যুদ্ধ চলছে, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে। ঠিক সেই সময় তিনটা দেশ যারা কিনা আমেরিকার কাছে সমস্যা, তারা একসাথে যুদ্ধ মহড়া করছে। এটা কাকতালীয়? কি মনে হয় আপনাদের? আমাদেরকে কমেন্টে জানাবেন। নাম্বার 2, ভূ রাজনৈতিক বার্তা। এই মহড়া একটা পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা একা নই, আমাদের বন্ধু আছে, আর আমরা একসাথে অত্যন্ত শক্তিশালী। নাম্বার 3, ব্রিক্স সংযোগ। একটা সংগঠন আছে না ব্রিক্স, সেটারই সংযোগ। দক্ষিণ আফ্রিকা, চীন, রাশিয়া তিনটাই কিন্তু ব্রিক্স জোটের সদস্য। ইরান এখন ব্রিক্সে যোগ দিয়েছে নতুন। তাহলে এটা কি ব্রিক্সের সামরিক মাংসপেশি দেখানোর একটা উপায়? মানে ব্রিক্সের মাসেল পাওয়ার বলা হচ্ছে। পশ্চিমা প্রভাব বলয়ের বাইরে দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপ দেখাচ্ছে যে আফ্রিকা এখন আর পশ্চিমাদের ইচ্ছা মতো নাচবে না, তারা তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি তৈরি করছে। আসল খেলাটা কি? এখন আসি মূল পয়েন্টে। এই নৌ মহড়ার আসল উদ্দেশ্য কি? নাম্বার 1, নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির ইঙ্গিত। ভেনেজুয়েলার তেল মাঠ থেকে শুরু করে ইরানের রাজপথ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে এখন এমন কিছু ঘটছে যা পরবর্তী 10 বছরের জন্য পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। ট্রাম্প কিভাবে একটি পুরো দেশের তেল নিয়ন্ত্রণ করতে চাইছেন? ইরানে কি এতদিন পর আবার বিপ্লব হতে যাচ্ছে? আর ইউক্রেনের যুদ্ধ কি আরো ভয়াবহ মোড় নিচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে তথ্যটা দেব সেটি সবচেয়ে আশ্চর্যজনক। চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলা থেকে ইরান, বিশ্ব রাজনীতির নতুন দাবা খেলা। ভেনেজুয়েলা তেলের নতুন যুদ্ধ। চলুন শুরু করা যাক ভেনেজুয়েলা দিয়ে। আর বিশ্বাস করুন, এটি শুধু তেলের গল্প নয়, এটি পুরো দেশ দখলের ব্লুপ্রিন্ট। মার্কিন স্পেশাল ফোর্স ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে নিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আমেরিকা। আর মাত্র 6 দিন পরেই কি করলেন ট্রাম্প? হোয়াইট হাউসে ডেকে বসালেন বিশ্বের সবচেয়ে বড় বড় তেল কোম্পানিগুলোকে, এক্সন, শেভরন, কনকো ফিলিপস। মানে বুঝলেন, প্রেসিডেন্ট ধরার আগে মিটিং ঠিক ছিল, একদম সিনেমার মতো প্ল্যানিং। এখন শুনুন আসল চমক। ট্রাম্প বললেন তারা ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে আসবেন, এতে আমেরিকার জ্বালানির দাম কমবে। কিন্তু এর পেছনে আসল সত্যটা জানেন? ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। 70-এর দশকে তারা দিনে 3.5 মিলিয়ন ব্যারেল তেল তুলত, আর এখন মাত্র 1%। কিন্তু কেন জানেন? কারণ আমেরিকার নিষেধাজ্ঞা। তারাই ভেনেজুয়েলাকে এই অবস্থায় নিয়ে এসেছে, আর এখন উদ্ধারকর্তা সেজে হাজির হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, বড় বড় কোম্পানিগুলো এখন ভয় পাচ্ছে। এক্সন মোবিলের সিইও সরাসরি বলে দিয়েছেন ভেনেজুয়েলায় বিনিয়োগ করবে না। এর কারণ আগেও তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। তাহলে এখন কি হবে? ট্রাম্প বলছেন তারা তাদের নিরাপত্তা দেবে, মানে হলো আমেরিকান সামরিক বাহিনী পাহারা দেবে আর তেল কোম্পানিগুলো মুনাফা করবে। এদিকে 12ই জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে, কিন্তু সেখানে রাশিয়ার ভ্যাটো ক্ষমতা আছে। তাহলে সমাধান কি? এবার চলুন সব ঘটনা একসাথে মিলাই। ভেনেজুয়েলায় তেল নিয়ন্ত্রণ, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা, ইউক্রেনের সরাসরি সামরিক উপস্থিতি। একটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন? এগুলো সবই আমেরিকা ও পশ্চিমাদের নতুন কৌশলের অংশ। ভেনেজুয়েলা ও ইরান দুটোই তেল সমৃদ্ধ দেশ, যারা পশ্চিমাদের বিরোধিতা করত, এবং দুটো জগতেই এখন শাসন পরিবর্তনের চেষ্টা। আর ইউক্রেন, যেখানে রাশিয়াকে আটকানোর চেষ্টা চলছে। কিন্তু এর পরিণতি কি হবে?
ভেনেজুয়েলায় যদি আমেরিকান কোম্পানিগুলো তেল নিয়ন্ত্রণ করে তাহলে কি ভেনেজুয়েলার জনগণ উপকৃত হবে, নাকি শুধু তেল কোম্পানিগুলোর মুনাফা বাড়বে? ইরানে যদি সরকার পতন হয় তাহলে পরিবর্তে কি হবে? আরেকটি সিরিয়া বা লিবিয়া। আর ইউক্রেনে যদি ন্যাটো সেনা যায় তাহলে কি পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়বে? সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। মনে রাখবেন, বিশ্ব রাজনীতিতে কোনো কাকতালীয় ঘটনা নেই, সবকিছুরই একটি পরিকল্পনা আছে। ভেনেজুয়েলা, ইরান, ইউক্রেন এগুলো আলাদা আলাদা ঘটনা মনে হলেও আসলে একটি বড় ছকেরই অংশ। আপনার কি মনে হয়, ভেনেজুয়েলায় কি আসলেই তেল উৎপাদন বাড়বে? ইরানে কি বিপ্লব সফল হবে? আর ইউক্রেনে কি যুদ্ধ আরও বড় আকার নেবে? কমেন্টে জানান আপনার মতামত। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? এই তিনটি ঘটনাই ঘটছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই। তিনটি বড় ভূরাজনৈতিক পদক্ষেপ। পরবর্তী 4 বছরে কি হবে একবার ভাবুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।